আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ, সরকারের প্রথম একনেক সভায় 7 প্রকল্প নিয়ে আলোচনা। গণভোটের রায় অস্বীকার করে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে, মন্তব্য জামায়াত আমিরের। সংসদে সংরক্ষিত নারী আসনের ভোট 12ই মে। তেলের জন্য ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা, বন্ধ অনেক পাম্প। জামালপুরে মোটরসাইকেল চালকদের বিক্ষোভ, সড়ক অবরোধ। পর্যাপ্ত যোগান থাকায় ডলারের দাম বাড়ার শঙ্কা নেই, ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন গভর্নর। সুদ হার এক অঙ্কে নামিয়ে আনার দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। সকালে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা পৌঁছে দেন দেশটির হাই কমিশনার। বাংলাদেশ ভারতের সাথে নতুন ধরনের সম্পর্ক গড়ে তুলতে চাই বলে জানান উপদেষ্টা হুমায়ুন কবির। এক্ষেত্রে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দেন প্রধানমন্ত্রী। হুমায়ুন কবির আরও বলেন, শেখ হাসিনার বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়াধীন। তিনি বাংলাদেশে রাজনৈতিকভাবে মৃত, তবে বৈঠকে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। এদিকে ইন্ডিয়ান ওশান সামিটে অংশ নিতে আগামীকাল মরিশাস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এ সময় তারা ভারতের সৌজন্য সফরও করবেন। উন্নয়ন প্রকল্প অনুমোদন নিয়ে বর্তমান সরকারের প্রথম একনেকে উত্থাপিত 19টি প্রকল্পের মধ্যে 7টি নিয়ে আলোচনা হয়েছে। কয়েকটি অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান তিনি। বলেন, যত দ্রুত সম্ভব পুরনো প্রকল্পগুলো শেষ করা হবে। নির্বাচনী ইশতেহার ধারণ করে অতি শীঘ্রই নতুন প্রকল্প হাতে নেওয়া হবে। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ তিতুমির বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের বেহাল অবস্থা, রাজনৈতিক বিবেচনায় অনেক প্রকল্প নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি 1300-র অধিক প্রকল্প বিশ্লেষণ করে প্রকল্পগুলোর যৌক্তিকতা যাচাই বাছাই করবে। সকালে 24 সদস্যের একনেকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় হতে পারে প্রায় 1,500 কোটি টাকা। সীমান্ত সড়ক নির্মাণের জন্য প্রস্তাব রয়েছে 3650 কোটি টাকার। এর বাইরে রাজধানীতে পানি সরবরাহ প্রকল্প নিয়েও আলোচনা হয়। মাননীয় অ্যাডভাইজার অর্থ মন্ত্রণালয়, ওনাকে দিয়ে একটা কমিটি করা হয়েছে। আমরা সব প্রকল্প আমরা ইভ্যালুয়েশন করছি। এর মধ্যে কতগুলো বাদ যাবে, কতগুলো এক্সটেনশন করা যাবে, কতগুলো আগামী দিনে আমরা নতুনভাবে গ্রহণ করব। এগুলো শেষ হওয়ার পরে ক্রমান্বয়ে আমরা ওই ব্যালেন্স শিট যেভাবে ক্লিয়ার করতে হয় না, আমাদের অনেকটা ব্যালেন্স শিট ক্লিয়ারের মতো অবস্থা হয়েছে। গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে দেশে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জাতীয় গণতান্ত্রিক পার্টির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় একথা বলেন জামায়াত আমির। এ সময় তিনি দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, বাংলাদেশের জন্য আরও যদি রক্তমূল্য দিতে হয় তা দিতে প্রস্তুত রয়েছেন তারা। তবু এদেশের মাটিতে ফ্যাসিবাদকে আর ফিরে আসতে দেওয়া হবে না বলে উল্লেখ করেন তিনি। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, যেদিন থেকে গণভোটের রায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকে দেশে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। সংসদ মানুক আর না মানুক 11 দলীয় জোটের মাধ্যমে গণভোটের সেই রায় বাস্তবায়ন করেই ছাড়বেন তারা। কোনো নির্দিষ্ট গোষ্ঠী, দল বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই আন্দোলন চলবে বলে জানান বিরোধী দলীয় নেতা। আমরা হার পক্ষে ছিলাম, আমরা হার পক্ষে আছি। আমরা জনগণের সুপ্রিম উইলে আমরা সম্মান দেখিয়েছি, আমরা দেখিয়ে যাব। এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব, আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। বিচার বিভাগের 3টি অধ্যাদেশ বাতিলের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা বাতিলের খাতায় ফেলে দিয়েছে সরকার, এমন অভিযোগ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি উদ্বেগের কথা জানান। সরকার যে অবস্থানটি নিয়েছে বিচার বিভাগ সংক্রান্ত অধ্যাদেশগুলোকে স্থগিতের মাধ্যমে, রহিত করার মাধ্যমে, এর ফলে একটা জিনিস পরিষ্কার যে আসলে সরকার বিচার বিভাগের স্বাধীনতা
সম্পর্কে সত্যিকার অর্থে কতটুকু কমিটমেন্ট আছে এই প্রশ্নটা উত্থাপিত হওয়াটা যৌক্তিক। এবং এই বিষয়টিকে একেবারেই বাতিল করার মতো একটা পরিস্থিতি ঝুঁকি সৃষ্টি হয়েছে এখন। এই 3টি অধ্যাদেশের ক্ষেত্রে সরকার সরাসরি কোনো টাইমলাইনও ঠিক করেনি, যেগুলো অন্য ক্ষেত্রে হয়েছে, যেটি উদ্বেগজনক বা ভবিষ্যতে করা হবে, কিভাবে করা হবে ইত্যাদির কোনো ইঙ্গিত আমরা এখন পর্যন্ত পাইনি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল 8 এপ্রিল এবং ভোট 12 মে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের 11তম সভায় মোট 5টি আলোচ্য সূচি ছিল, যেখানে গুরুত্ব পায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয়াদি। সংসদ নির্বাচনী সামগ্রী কমপক্ষে 1 বছর সংরক্ষণ করে রাখতে হবে বলেও রিটার্নিং অফিসারদের জানানো হয়। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী বাকিটা হবে। এ পর্যন্ত নির্বাচনী মামলা হয়েছে 50টি বলে জানান সিনিয়র সচিব আক্তার হোসেন। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সামগ্রী সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। আগামী 9 এপ্রিল শেরপুর ও বগুড়া নির্বাচন নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বলে জানান তিনি। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের বিষয়ে আমাদের যে তফসিল ঘোষণা হবে 8 তারিখ, 8ই এপ্রিল তফসিল ঘোষণা হবে, 8ই এপ্রিল 2026 তফসিলটা ঘোষণা হবে, আর ভোট হবে 12ই মে 2026। জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি এখন চিরচেনা দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। 2-3 লিটার তেল নিতে 3-4 ঘন্টা অপেক্ষা করতে হয় পাম্পগুলোর সামনে। অনেক ফিলিং স্টেশনে বেশিরভাগ সময় অকটেন নেই, সাইনবোর্ড টানানো থাকে। রাজধানীতে যেসব ফিলিং স্টেশনে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হতো, সেখানেও এখন রেশনিং পদ্ধতি চালু করা হয়েছে। বেশিরভাগ পাম্পে গাড়ির জন্য 2000 আর মোটরসাইকেলের জন্য 3 থেকে 500 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকেই আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। তারা বলছেন সংকটের আসল কারণ প্যানিক বাইং। আগে যে বাইকার 200 টাকার তেল নিতেন, এখন সুযোগ পেলে তিনিও 1000 টাকার তেল কিনছেন। এ কারণেই জ্বালানি তেলের সংকট প্রকট হচ্ছে। এক এক পাম্পে তো এক এক রকম দেয়, সব পাম্পে তো দেয় না। কোনো জায়গায় 500 দেয়, কোনো জায়গায় 600 দেয়, কোনো জায়গায় 200 দেয়। নর্মালি ভাবে আমার প্রতিদিন 500-600 টাকার এরকম লাগে, 500 টাকার হলে হয়ে যায়। তবে আনলিমিটেড দিলে ফুলই করতাম, কারণ যে একটা ঝামেলা তেল নিতে, তো সেক্ষেত্রে ফুল নিলে 3-4 দিন চলা যায়, কিন্তু ফুল তো দিচ্ছে না। আমি আমার চাহিদা অনুযায়ী তেলও পাইতাছি না আর টিপও মারতে পারতাছি না, যার কারণে ইনকাম অনেক কম। বেশিরভাগ মানুষের ট্যাঙ্ক ফুল, তাই এমন আছে ধরুন কেউ ট্যাঙ্কে 500 টাকা তেল যায় না, অনেকে 200 টাকা, মানে তারাও লাইনে গাড়ায়। জ্বালানি তেলের সরবরাহ এবং পাম্প পরিস্থিতির খবর রাখছেন সহকর্মী হুমায়ুন রশিদ। যাচ্ছি তার কাছে। হুমায়ুন,